বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা নবম অধ্যায় অর্থাৎ প্রথম পত্রের নবম অধ্যায়ের এটা থিওরিটিক্যাল শেষ লেকচার বলতে পারো, যে তাত্ত্বিকভাবে এই লেকচার আজকে আমাদের শেষ করব। এরপরে গাণিতিক সমস্যাবলী নিয়ে লেকচার কিছু আলোচনা করা হবে। তবে আজকে আলোচনায় যেটা আছে আমাদের একটা অর্গান পাইপে কিভাবে কম্পন সৃষ্টি হয় সেটা। তো এর আগের লেকচারে অর্থাৎ লেকচার 14তে আমি দেখিয়েছিলাম যে সেখানে একমুখ খোলা নলে কিভাবে কম্পন সৃষ্টি হয়। তো একমুখ খোলা নলের ক্ষেত্রে দেখা গেছে যে একমুখ খোলা নলে যদি আমরা বায়ুস্তম্ভে কম্পন সৃষ্টি করি তাহলে সেখানে সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দু তৈরি হবে, এবং দেখা গেছে যে শুধুমাত্র বিজোড় হারমোনিকগুলো উপস্থিত ছিল সেখানে। একমুখ খোলা নলের ক্ষেত্রে কেবলমাত্র বিজোড় হারমোনিকগুলো উপস্থিত ছিল। আর অর্গান পাইপের কম্পনের ক্ষেত্রে কমন যে নিয়ম সেটা হচ্ছে কি, যে খোলা মুখে অবশ্যই একটা সুস্পন্দ বিন্দু আর বদ্ধ মুখে অবশ্যই একটা নিস্পন্দ বিন্দু তৈরি হবে। তাহলে এখানে যেহেতু আমরা একটা খোলা নল ব্যবহার করতে যাচ্ছি, এরকম একটা খোলা নল, তাহলে এর এই প্রান্তে অবশ্যই একটা সুস্পন্দ বিন্দু এবং এই প্রান্তে অবশ্যই একটা সুস্পন্দ বিন্দু তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন সুস্পন্দ বিন্দু তৈরি হয়, এইটার বিস্তারিত লেকচার আমি লেকচার 13তে আলোচনা করেছি, ওখানে থেকে তোমরা একটু দেখে নেবে। হ্যাঁ, যে কেন খোলা প্রান্তে সুস্পন্দ বিন্দু তৈরি হবেই। তবে এখানে আরেকটু বলে রাখি যে যেহেতু খোলা প্রান্তে বায়ুস্তম্ভগুলো কি থাকে, একটা বাধাহীন অবস্থায় থাকে, স্বাধীন থাকে, অবাধে চলাচল করতে পারে, এই জন্য ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে সেখানে একটা সুস্পন্দ বিন্দু তৈরি হয়, অর্থাৎ কম্পনের বিস্তার বেড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে স্থির তরঙ্গ তৈরি হতে গেলে এরকম একটা জায়গায় বাধা থাকবে, তাহলে এইখান থেকে গেল তরঙ্গ, যে এখানে ফিরে আসলো এদিকে, এটা স্থির তরঙ্গ তৈরি করলো। কিন্তু খোলা মুখে কিভাবে স্থির তরঙ্গ তৈরি হবে, এই খোলা মুখে কিভাবে স্থির তরঙ্গ তৈরি হবে, তাই না? খোলা মুখে কিভাবে বায়ুর প্রতিফলন ঘটবে, খোলা মুখে বায়ুর প্রতিফলনটা কেমন হবে। তো এই খোলা প্রান্ত যেটা, এই খোলা প্রান্ত যেটা আর এইটা বদ্ধ নলের বায়ুগুলো যদি এইরকমভাবে অবস্থান করে, এইটা খুব খেয়াল রাখতে হবে ভালো করে। এইটা যদি বদ্ধ নলের বায়ুগুলো থাকে, তাহলে খোলা প্রান্তের বায়ু কিন্তু এলোমেলোভাবে এদিক ওদিক সেদিকভাবে অবস্থান করে। এই বায়ুর কণাগুলো এরকমও অবস্থান করতে পারে, এরকমও অবস্থান করতে পারে। তার মানে এটা তো হলো একটা স্বাধীন প্রান্ত। এই প্রান্তে বায়ুস্তম্ভের ঘোরাঘুরি এই পাইপের মতো নয়। পাইপে তো হচ্ছে ক্লোজড এয়ার, এটা একটা এয়ার কলাম তৈরি হয়ে আছে। এখন এইখানে যে বায়ুগুলো থাকে সেই বায়ুগুলো থাকে হচ্ছে ভিন্ন তরঙ্গের থাকে। তাহলে এই দুই তরঙ্গের মধ্যে কি থাকে, একটা ভিন্নতা থাকে। তাহলে সেই ভিন্ন তরঙ্গের এইটা হচ্ছে কি বিভাজক রেখা, এটা হলো একটা বিভাজক রেখা। তাহলে এই বিভাজক রেখা, এইটা হলো একটা বিভাজক রেখা দুই বায়ুস্তম্ভের মধ্যে বা দুই কণার কম্পনের মধ্যে, এইটা হলো একটা বিভাজক রেখা। এইখান থেকে যখন একটা তরঙ্গ যায়, এই তরঙ্গটা এই বায়ুস্তম্ভের কম্পনের সঙ্গে আর মিশতে পারে না। না মিশে কি হয়, এখান থেকে সে আবার রিফ্লেকশন হয়ে ফিরে আসে। এই জন্য খোলা মুখেও দেখা গেল যে বায়ু রিফ্লেকশনটা হয়। বায়ু রিফ্লেকশন হয় বলেই খোলা মুখে তখন কি হয়, ওই অবস্থা থেকে তরঙ্গ ফিরে আসতে পারে। তাহলে ফিরে যদি আসে, তাহলে এখানে অবশ্যই একটা সুস্পন্দ বিন্দু তৈরি হবে এরকম একটা। তাহলে এই সুস্পন্দ অবস্থা থেকে তারা ফিরে আসতে পারে, এইটা এই অবস্থা থেকে ফিরে আসতে পারে। এই দিকে চলে যাওয়ার কথা ছিল, এইদিকে তরঙ্গ চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এইখানের যে কম্পন, সেই কম্পনের সঙ্গে এখানকার বায়ুস্তম্ভের কম্পনের ভিন্নতা আছে। এই ভিন্ন কম্পনের মধ্যে এই তরঙ্গটা আর যেতে চায় না, যার কারণে খোলা প্রান্তেও কি হয়, তরঙ্গের একটা রিফ্লেকশন ঘটে। এই রিফ্লেকশন ঘটে বলেই এর মধ্যে কি হয়, একটা স্থির তরঙ্গের সৃষ্টি হয়, একটা স্থির তরঙ্গের সৃষ্টি হয়। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এখানে বায়ুস্তম্ভের যে কম্পন, এখানে কেবলমাত্র অনুদৈর্ঘ্য তরঙ্গের প্রতিফলন ঘটে। অনুদৈর্ঘ্য তরঙ্গের প্রতিফলন ঘটে।
তাহলে এটা লিখব কিভাবে? আমাদের যদি এখানে একটা প্রশ্ন হয় যে খোলা নলের ক্ষেত্রে তো দুইমুখী খোলা, তো দুইমুখী যদি খোলা হয় তাহলে সেখানে তরঙ্গের রিফ্লেকশন বা প্রতিফলনটা কেমন হয়, যে বা কিভাবে হয় যে এর ভিতরে স্থির তরঙ্গের সৃষ্টি হবে? তাহলে এর উত্তরটা আমরা কি লিখব, যে বায়ুস্তম্ভের কণাগুলোর কম্পন এবং বাহিরের কণাগুলোর কম্পন ভিন্ন হয়। এর ভিতরে বায়ু দুই জায়গাতেই বায়ু, কিন্তু পাইপের ভিতরে যে বায়ুটা থাকে এই বায়ুটা কি থাকে, এটা হচ্ছে একটা স্তম্ভ আকৃতির বায়ু, এবং এর কম্পন আর বাহিরের যে স্বাধীন বায়ু কণাগুলো আছে তাদের কম্পন আলাদা হয়। এবং এই পাইপের প্রান্ত যেগুলো থাকে, এই যে এইটা প্রান্ত, এই প্রান্তগুলো হচ্ছে দুই স্তরের মধ্যে কি হয়, এই বিভাজক হিসাবে কাজ করে, একটা বাধা হিসাবে কাজ করে, যার ফলে এখান থেকে তরঙ্গ যখন এই প্রান্তে আসে তখন ওই বিভাজক যেটা থাকে সেই বিভাজকের উপরে বাধা পেয়ে সে হচ্ছে রিফ্লেকশন ঘটে তার। তাহলে এই রিফ্লেকশনের কারণে সে আবার বিপরীতমুখী হয়ে আগের পথে ফিরে আসে, তখন কি হয়, ওর ভিতরে একটা স্থির তরঙ্গের সৃষ্টি হয়। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে বায়ুস্তম্ভের বায়ুকণা আর এর বাহিরের বায়ুকণার ভিন্নতা, এই ভিন্নতার কারণে এদের মধ্যে যে বাধাটা তৈরি হয়, বিভাজকটা তৈরি হয়, ওই বিভাজকের কারণে সেখানে হচ্ছে কণার রিফ্লেকশন ঘটে বা তরঙ্গের রিফ্লেকশন ঘটে। এখন আমরা দেখব এই খোলা নলে কিভাবে হচ্ছে, খোলা নলে কিভাবে আমাদের হচ্ছে মূল সুর, উপসুর সেইগুলো সৃষ্টি হয়। তাহলে 1 নম্বর আমরা দেখব হচ্ছে মূল সুর। মূল সুরের কম্পাঙ্ক আমরা ধরে নিলাম f0 এবং অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভলেন্থ λ0। এবং এটা ঠিক যে এর ভিতরে যেহেতু একটাই মাধ্যম, বায়ু মাধ্যম, এবং এই মাধ্যমে তরঙ্গের বেগ সবসময় একই থাকবে এবং সেই বেগটা হলো কত, v। তাহলে এখানে কি করব আমরা, এরকম একটা খোলা নল নেব, এটা খোলা নল যার দুই প্রান্তই হচ্ছে খোলা থাকবে। তাহলে দুই প্রান্তই যদি খোলা থাকে তাহলে এই প্রান্তে অবশ্যই একটা সুস্পন্দ বিন্দু, এখানে এই প্রান্তে অবশ্যই একটা সুস্পন্দ বিন্দু তৈরি হবেই, তাই না? তাহলে এখন এই অবস্থায় এর ভিতরে বায়ুস্তম্ভের কম্পনটা কেমন হবে? তাহলে এই বায়ুস্তম্ভের কম্পনটা হবে এরকম। তাহলে এটা একটা সুস্পন্দ বিন্দু, এটা একটা সুস্পন্দ বিন্দু। তাহলে ও না, বেশি কম্পন হয়ে গেছে। এটা হলো একটা সুস্পন্দ বিন্দু, এটা হলো একটা সুস্পন্দ বিন্দু, এটা এটা তাহলে এইখানে এটা কি থাকলো, এটা নিস্পন্দ বিন্দু। তাহলে λ/4 λ/4। তাহলে এই নলটার দৈর্ঘ্য যদি l হয় তাহলে l = কত হবে, 2 × λ/4। তাহলে 2 × λ/4। তাহলে এই ল্যামডাটা কত, λ0। তাহলে 2 × λ/4কে আমরা কি বলবো, আমরা λ/2। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে λ/2। তাহলে এখানে λ0/2 = l, λ0 = 2l। তাহলে যেহেতু v = f0 λ0 বা v = তাহলে কত হবে, f0 λ0 এর মান হচ্ছে কত, 2l, বা f0 = তাহলে কত বলবো আমরা, v/2l। এইটা হলো আমাদের প্রথম সুর। তাহলে প্রথম যে সুর, এর থেকে ছোট কম্পাঙ্ক কিন্তু আর সম্ভব নয়, কারণ এই তরঙ্গ দৈর্ঘ্যটাই সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য। একটা নলের কমন যে নিয়ম সেটা হচ্ছে যে সেখানে সব থেকে বড় যে তরঙ্গ দৈর্ঘ্যটা তৈরি হবে সেটা এইটাই, এর থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করা সম্ভব নয়। যদি বড় তরঙ্গ দৈর্ঘ্য তৈরি সম্ভব না হয় তাহলে এটাই সব থেকে ছোট কম্পাঙ্ক। তাহলে ছোট কম্পাঙ্ক যদি হয় তাহলে এটাকে আমরা বলবো মূল সুর। তাহলে f0 হলো মূল সুর বা ফার্স্ট হারমোনিক। কারণ মূল সুর সবসময় প্রথম হারমোনিক, মূল সুরই হয় সবসময়
প্রথম হারমোনিক। এরপরে আমরা দেখি দ্বিতীয় উপসুর কিভাবে তৈরি হয়। না, প্রথম উপসুর, প্রথম উপসুর, প্রথম উপসুর। তাহলে প্রথম উপসুর, প্রথম ওভারটোন যেটা, সেটা আমরা দেখি এখন। তাহলে এটা কত সমমেল হবে সেটা আমরা আগে থেকেই বলতে পারছি না, আগে নির্ণয় করার পরে তারপরে দেখব আমরা যে কত সমমেল এখানে তৈরি হয়। তাহলে এই নল এল দৈর্ঘ্যের, এল দৈর্ঘ্যের এই নল একই দৈর্ঘ্য। তাহলে এই এল দৈর্ঘ্যের নলে কি হবে, তাহলে এখানে অবশ্যই একটা সুস্পন্দ বিন্দু, এখানে অবশ্যই একটা সুস্পন্দ বিন্দু তৈরি হবেই। এই তাহলে এটা যদি হয় তাহলে এখানে এটা সুস্পন্দ বিন্দু এ, এখানে হলো এন, এখানে হলো এ, এটা হলো এন, এটা হলো এ। তাহলে λ/4, একটা এ এবং একটা এন এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/4। তাহলে এখানে কত λ/4 হবে, তাহলে 1 2 3 4। তাহলে এখানে আমরা বলবো L = 4 × λ/4। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের প্রথম উপসুর যেহেতু, তাহলে F1 এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে λ1। তাহলে 4, এইটা বলবো আমরা। এইটা আমরা কেন বলছি যে 4 × λ1/4, কারণ হচ্ছে এইভাবে যদি বলি আমাদের হিসাবটা খুব সহজ হবে, কারণ কয়টা λ/4 আছে। আর আমরা এটা জানি যে একটা সুস্পন্দ আর একটা নিস্পন্দ, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/4। তাহলে কয়টা λ/4 আছে এইটা যদি আমরা দেখতে পারি তাহলে আমাদের হিসাবটা খুব সহজ হবে। তাহলে এইটা, তাহলে এখানে তাহলে কি হবে, λ1 = L, অতএব V = F1 λ1। তাহলে কত হবে, F1 L বা F1 = V/L। কিন্তু আমাদের এখানে আছে যেটা V/2L, তাহলে এটাকে আমরা 2 × V/2L করে দিলাম। কেন করে দিলাম, কারণ এই মানটা তখন আমরা F0 পাবো, বা F1 = 2F0। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে যেটা আমরা কম্পাঙ্ক পাচ্ছি, তাহলে এই যে F1 হলো প্রথম উপসুর বা সেকেন্ড হারমোনিক, সেকেন্ড হারমোনিক, প্রথম উপসুর বা দ্বিতীয় সমমেল, প্রথম উপসুর বা দ্বিতীয় সমমেল। তাহলে এখন আমরা দেখি তৃতীয় সমমেলটা, তৃতীয় উপসুর, দ্বিতীয় উপসুর। তাহলে দ্বিতীয় উপসুর যেটা, সেটা হলো আমাদের এই প্রথম উপসুর যেটা, সেটা হলো দ্বিতীয় হারমোনিক। প্রথম উপসুরটা হলো দ্বিতীয় হারমোনিক। তাহলে এবার আমরা দেখব হচ্ছে দ্বিতীয় উপসুর। তাহলে দ্বিতীয় উপসুরের ক্ষেত্রে আমরা F2 বলি, আর এটা হলো λ2 বলি। কত হারমোনিক সেটা আমরা পরে দেখছি, তাই না, কততম হারমোনিক সেটা আমরা পরে দেখছি। এখন এটা যদি আমাদের ওই পাইপ হয় এটা, তাহলে এখানে অবশ্যই একটা সুস্পন্দ বিন্দু, এখানে অবশ্যই একটা সুস্পন্দ বিন্দু হবেই। এই অবস্থায় তাহলে আমরা কি করব, তাহলে এটা এখন এইগুলো কিভাবে হচ্ছে, যে এই প্রান্তে এরকম একটা, তাহলে এখানে আমাদের কি ছিল, কম প্রেসার প্রয়োগ করেছি আমরা। যখন কম প্রেসার প্রয়োগ করছি তখন হচ্ছে এখানে যে কম্পাঙ্কটা তৈরি হলো সেই কম্পাঙ্কটা সব থেকে ছোট কম্পাঙ্ক। এর থেকে বেশি প্রেসার যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কি হবে, বায়ুস্তম্ভের কম্পনটা বেশি হবে। বায়ুস্তম্ভের কম্পন যদি বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে, কম্পাঙ্কের মান বেড়ে যাবে। তাহলে এখান থেকে এখানে যেতে গেলে কি করব আমরা, আরও জোরে হচ্ছে
এটার উপর কম্পিত করব আমরা। তাহলে আরেকটু জোরে যদি কম্পিত করি তাহলে কী করতে হবে, প্রেশারের মান বাড়িয়ে দিতে হবে। তাহলে প্রেশার যদি বাড়িয়ে দিই তাহলে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে কী হবে, তরঙ্গ দৈর্ঘ্যের মান বেড়ে যাবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে, কম্পাঙ্ক বেড়ে যাবে। এইভাবে হচ্ছে আমরা এটাকে পরিবর্তন করতে পারি। এই তাহলে এখন কি হচ্ছে, এটা এ, এটা এন, এটা হলো এ, এটা এন, এটা এ, এটা এন, এটা এ। তাহলে কয়টা থাকছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাই না? তাহলে ছয়টা হচ্ছে আমাদের λ/4 তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা λ/2 এল কত লিখবো আমরা, L = 6 × λ/2/4। তার মানে 6 মানে কত, 3 λ/2। তাহলে এখানে আমরা λ2 সমান কি পাবো, এখানে λ2 = 12/3। অতএব V = F2 λ2। তাহলে F2 × λ2 এর মান কত, 12/3, বা F2 = 3 × V/12। তাহলে V/12 সমান কত, F0। তাহলে F2 = 3F0। এটা হলো 3 নম্বর সমীকরণ। তাহলে এইটা হলো কি আমাদের দ্বিতীয় উপসুর। F2 হলো দ্বিতীয় উপসুর বা থার্ড হারমোনিক। এই থার্ড হারমোনিক। তাহলে দ্বিতীয় হারমোনিক, তৃতীয় হারমোনিক উপস্থিত আছে। তাহলে F2, F1 এদেরকে যদি আমরা দেখি তাহলে এখানে কিভাবে দেখছি যে আমরা, তাহলে প্রত্যেকটাই, এটা F0, এটা 2F0, এটা 3F0। তাহলে এইভাবে যদি তিনটা পর্যায়ক্রমিকভাবে আমরা কম্পাঙ্ক পর্যবেক্ষণ করি তাহলে F3 সমান তাহলে কী হবে, 4F0। তাহলে এই ধারাবাহিকতায় যদি যাই তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, F1 সমান, তাহলে F = nF0 যদি বলি আমরা, তাহলে n এর মান কত হবে, 1। n = 1, 2, 3 এটা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের n = যদি 1 হয় তাহলে কত হবে, F0 প্রথমটা। n = যদি 2 হয় দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে প্রথম উপসুর। তাহলে দ্বিতীয় হলে পরে n = F = কত হবে, তাহলে এটা দ্বিতীয়টা মানে প্রথম উপসুর, তাহলে 2F0। তাহলে তৃতীয়টা মানে হচ্ছে দ্বিতীয় উপসুর, তাহলে দ্বিতীয় n এর মান 3, তখন 3F0। অতএব Fn যেটা সেটা হবে আমাদের nF0। ঠিক আছে? তাহলে এই nF0 যেটা, এইটা হবে আমাদের nতম উপসুর। ঠিক আছে? এটা হবে n-1। n-1 যেটা কম্পাঙ্ক সেটা হচ্ছে nF0। তাহলে এটাকে আমরা আরেকটু ভাবেও বলতে পারি যে Fn যদি আমরা বলি তাহলে Fn = n+1F0। হ্যাঁ, তাহলে nতম উপসুর n+1 হারমোনিক, nতম উপসুর n+1 হারমোনিক। এইটা হচ্ছে আমাদের nতম উপসুর, nth ওভারটোন। তাহলে nth ওভারটোন যেটা nতম উপসুর যেটা, সেই nতম উপসুরের ক্ষেত্রে সমমেল কত হচ্ছে, n+1। তাহলে এখানে আমরা দেখছি একটা একটা করে যদি দেখি তাহলে সমমেল F0, দ্বিতীয় সমমেল 2F0, তৃতীয় সমমেল 3F0। তাহলে প্রত্যেকটা সমমেল এখানে উপস্থিত। তাহলে দুই মুখ খোলা নলের ক্ষেত্রে
দুই মুখ খোলা নলের ক্ষেত্রে জোড় বিজোড় সকল সমমেল উপস্থিত থাকে। জোড় বিজোড় সকল সমমেল উপস্থিত থাকে। তাহলে শুধু এর আগে যেটা দেখলাম আমরা এক মুখ খোলা নলে শুধুমাত্র জোড় হারমোনিকগুলো উপস্থিত ছিল, তাহলে এটাতে কি হচ্ছে, জোড় বিজোড় উভয় প্রকার হারমোনিক উপস্থিত আছে। এখন যদি আমরা পর্যালোচনা করি যে কোনটা শুনতে ভালো লাগবে, আমরা যেটা পড়ছি দুই মুখ খোলা নলের ক্ষেত্রে এটা হলো এক মুখ খোলা নল আর এটা হলো দুই মুখ খোলা নল। এটা হলো এক মুখ খোলা নল, এটা হলো দুই মুখ খোলা নল, দুই মুখ খোলা নল। তাহলে এখানে কি হচ্ছে, এখানে শুধুমাত্র জোড় হারমোনিক উপস্থিত, জোড় হারমোনিক থাকে। আর এখানে জোড় বিজোড় সকল হারমোনিক উপস্থিত থাকে, উপস্থিত থাকে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটার ক্ষেত্রে কি ঘটবে, আসলে পার্থক্যটা কি ঘটবে? এটার ক্ষেত্রে দেখা গেল যে 2 4 6 2 4 6 আর এটা হচ্ছে 2 3 4 5 এইভাবে থাকবে। এখন আমরা যেটা জানি যে সমমেলের ক্ষেত্রে যে সমস্ত শব্দে একাধিক সুর থাকে সেই সুরগুলোর মিলে কি হয়, স্বর তৈরি হয়। আর ওই স্বরগুলোর মধ্যে সবথেকে ছোটটা হলো মূল সুর, বাকিগুলো উপসুর। এই উপসুরগুলোর মধ্যে যদি উপসুরগুলো মূল সুরের সরল গুণিতক হয় তাহলে সেখানে সমমেল তৈরি করে। আর যে স্বরে সব থেকে বেশি সমমেল থাকবে সেই শব্দটা বেশি শ্রুতিমধুর হবে। তাহলে এইখানে কি হচ্ছে, শুধুমাত্র জোড় হারমোনিকগুলো উপস্থিত থাকছে, এখানে জোড় বিজোড় উভয় প্রকার সমমেল উপস্থিত থাকছে। তাহলে এটা হবে কি, কম শ্রুতিমধুর শব্দ। আর এটার বেলায় হবে যেটা এক মুখ খোলা অপেক্ষা অধিক শ্রুতিমধুর শব্দ। কারণ এখানে সমমেলের সংখ্যা বেশি, যেখানে সমমেলের সংখ্যা যত বেশি হবে সেই শব্দটা তত বেশি শ্রুতিমধুর হবে, তত বেশি শ্রুতিমধুর হবে। এইভাবে হচ্ছে আমাদের, তাহলে এক মুখ খোলা নল অপেক্ষা দুই মুখ খোলা নলের বেশি শ্রুতিমধুর হবে। এটা আমাদের আসলে পাঠের প্রয়োজনীয়তা কি, এগুলোতে যে আমরা যে বিভিন্ন অর্গানগুলো যদি আলোচনা করতে যাই এরপরে, যে বিভিন্ন যে বাঁশি যেগুলোকে বলা হয়, তাই না, অর্গান পাইপ যেগুলো আছে, সেই অর্গান পাইপগুলো এই পর্যালোচনা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এক মুখ খোলা নল যে সমস্ত বাঁশি হিসাবে ব্যবহৃত করা হয় তাদের থেকে দুই মুখ খোলা পাইপকে যদি বাঁশি হিসাবে ব্যবহার করা যায় তাহলে তার শব্দটা অধিক শ্রুতিমধুর হবে, তাদের শব্দটা অধিক শ্রুতিমধুর হবে। যেমন বাঁশি, সানাই, বাঁশের বাঁশি, সানাই, আরও বিভিন্ন অর্গান যেগুলো আছে, বাঁশি, সানাই, বিভিন্ন যে অর্গান পাইপ যেগুলো আছে, পাইপ, এগুলোকে সব দুই মুখ খোলা হিসাবে ব্যবহার করা হয়। কারণ দুই মুখ খোলা হিসেবে কেন ব্যবহার করব আমরা, এগুলো দুই মুখ খোলা হিসেবে ব্যবহার করলে এর শব্দটা বেশি
শ্রুতিমধুর হবে, এখানকার সুরটা তত মধুর হবে। ঠিক আছে। এই আরেকটা জিনিস আছে যে এই বাঁশের পাইপে বাঁশের বাঁশি যেটা তৈরি করা হয়, এই বাঁশের বাঁশিতে মাঝে মাঝে ছিদ্র থাকে কেন? তাহলে F = V/4L। এই তাহলে এখন এই এফকে নিয়ন্ত্রণ করার জন্য এল এর মানের সাথে কি সম্পর্ক? F = 1/L, F = 2। এখন একটা বাঁশের বাঁশি যদি এইটা হয়, এটা দুই মুখ খোলা নল একটা বাঁশের বাঁশি, তাহলে এই বাঁশের বাঁশিতে এখানে 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 এরকম ছিদ্র করা থাকে। এই ছিদ্রগুলো বাজানোর সময় কি করা হয়? এইটা বাজানোর সময় এই আঙ্গুলগুলো দিয়ে এই ছিদ্রগুলিকে নিয়ন্ত্রণ করা হয়। তাহলে যে আঙ্গুল দেখা গেলে 4টা বা 6টা যদি ছিদ্র থাকে, এই 6টা আঙ্গুল দিয়ে যদি ধরা হয় এইভাবে, এই ধরার পরে যে আঙ্গুলটা তোলা হবে তাহলে ওই ছিদ্রটাকে কি খুলে দেওয়া হলো। তাহলে খুলে দেওয়া হলে এখন দৈর্ঘ্যটা কী হবে? যেখান থেকে বল প্রয়োগ করা হচ্ছে, বাঁশিতে ফুঁ দেওয়া হচ্ছে, সেখান থেকে এই দৈর্ঘ্যটুকু কাজে লাগলো। তার মানে এই দৈর্ঘ্যটার পরিবর্তন করা হয়। তাহলে এই দৈর্ঘ্যের পরিবর্তন মানে কি? এল এর পরিবর্তন। তাহলে এল এর পরিবর্তন করে এই কম্পাঙ্ককে নিয়ন্ত্রণ করা হয়। তাহলে এই কারণে এই বাঁশের বাঁশিতে ছোট ছোট ছিদ্র থাকে। বাঁশের বাঁশিতে ছোট ছোট ছিদ্র থাকে কেন? এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বাঁশের বাঁশিতে ছোট ছোট ছিদ্র থাকে, এই ছোট ছোট ছিদ্রগুলিকে পর্যায়ক্রমিকভাবে খোলা বা বন্ধ রেখে নলের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করা হয়। তো নলের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করার অর্থ কি? যে F = 1/L। তাহলে নলের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করার অর্থ হলো যে এখানে কম্পাঙ্ক নিয়ন্ত্রণ করা হয়। কম্পাঙ্ক নিয়ন্ত্রণ করা হয়। কম্পাঙ্ক নিয়ন্ত্রণ করা হয় মানে কি? তার সুর নিয়ন্ত্রণ করা হয়। এইভাবে হচ্ছে এই বাঁশিতে আমরা ভালো সুর পেতে পারি, তাই না? তো এই হলো আমাদের মোটামুটি কম্পারেটিভলি আলোচনা। এটা যেটা পড়লাম এটা হলো দুই মুখ খোলা নলের ক্ষেত্রে, আর লেকচার 14-এ যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে এক মুখ খোলা নল। এক মুখ এবং দুই মুখ এই যে দুইটা অর্গান পাইপ আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করলাম, এবং এই পর্যায়ক্রমিক আলোচনার পরে যেটা দেখা গেল যে এক মুখ অপেক্ষা দুই মুখ খোলা নলের সৃষ্ট শব্দ অধিক শ্রুতিমধুর হবে। ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, এ কামনায়। আল্লাহ হাফিজ।